কলাম, হ্যাঁ আমরা তো সবাই মেশিন ডিজাইন করছি না, তো মেশিন ডিজাইনে এই কলাম সম্পর্কে কিন্তু একবারে ডিটেইলস ভাবে সবকিছু বলা ছিল। এটা আমি দেখলাম আমার ইয়াতে যে নোটে ছিল 4 নাম্বার অধ্যায়ে, মেশিন ডিজাইনের 4 নাম্বার চ্যাপ্টারে এটা সুন্দরভাবে এই কলাম সম্পর্কে সবকিছু আলোচনা করা ছিল। তো কলাম এই কথাগুলা, এই যে চিত্রগুলার সাথে কিছু কথা মনে রাখতে হবে এবং কথাগুলা খুব টেকনিক্যাল এবং কোনো কোনো প্রশ্নেই এই চিত্র দেওয়া থাকবে না, শুধু বলা থাকবে। হ্যাঁ, তো এই কথাগুলো দিয়েই আমাদের অ্যাজাম্পশন করে নিতে হবে যে এটা কোন ধরনের কলাম, এটা কোন ধরনের জয়েন্ট, না এটা কি, আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। হ্যাঁ, এবং সেটার সাপেক্ষে কিছু আমাদের চেঞ্জ করতে হবে। মেইন সূত্রটা হচ্ছে এটা, ওই যে যদি এখানে এই পিবি দিয়ে ধরি তাহলে পাই স্কয়ার ইআই, এগুলো সব চিহ্নিত নাকি? হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ বলো বলো। এইটা হচ্ছে বাকলিং লোড, এই পিভিটা বলা হয় বাকলিং লোড। হ্যাঁ, আর এই যে এই স্কয়ার, সেদিন আবহানী ভাই বলছিলাম যে এই স্কয়ার কিন্তু বাকলিং কতটুকু কিরকম বাঁকা, কারণ এটা আমরা জানি পাওয়ার মানে কিন্তু ওই যে আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করি না, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করি, তারপর আমার এটা কথা হচ্ছে স্কয়ার মধ্যে বাঁকা বোঝাচ্ছে যে বিমটা যে কতটুকু অ্যাঙ্গেলে এটা কার্ভ তৈরি করতেছে এটা। আর আমরা তো জানি এটা গ্রেডিয়েন্ট, আমরা পাই বলতে এটা গ্রেডিয়েন্ট মানকে বোঝাচ্ছে। আর ই তো জানি মডুলাস অফ ইলাস্টিসিটি, আমরা তো জানি। আর আই তো মোমেন্ট অফ ইনার্শিয়া, তো জানি, ঠিক না? হ্যাঁ, এল হচ্ছে লেন্থ। এল হচ্ছে লেন্থ। তো এখানে আগে এইটা এই দুই দিকে কি আছে? হিঞ্জ আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হিঞ্জের সাথে কিছু কথার একটু মানে আমরা কি এখানে দেওয়া আছে কি বোথ হিঞ্জ, মানে দুইটা কি হিঞ্জ মানে কি কবজা কবজা বা এই ধরনের আটকানো বুঝি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিন জয়েন্ট টাইপের ভাই। হ্যাঁ, হিঞ্জ না বলে এখানে বলতে পারে যে পিভট, বোথ পিভট। হ্যাঁ হ্যাঁ, তারপর পিভটেড বললো, অথবা বলতে পারে যে পিন্ড, বোথ পিন্ড বললো। হ্যাঁ, হিঞ্জ তো বলতেই পারে যে পিভট মানেই বুঝবো এটা হিঞ্জ, আবার পিন্ড মানে বুঝবো এটা হিঞ্জ, আবার এরকম বলতে পারে বোথ ইন রাউন্ড, বোথ ইন রাউন্ড, বোথ ইন রাউন্ড। তাহলে বুঝবো যে আসলে এইটা, এই যে দুই দিকে যে হিঞ্জ, এইটাকে আমাদেরকে কনসিডার মানে করতে বলতেছে। হ্যাঁ, তার মানেটা কি, করলে লাভ কি? করলেটা হচ্ছে আমরা এই সি সমান সমান যে অন ধরতে পাবো, সি সমান সমান অন। এইখানে এইখানে এখানে যে এই সূত্রটা লিখছি তার সাথে সিটা অ্যাড করে দেই, সিটা আসলে এইখানে রাখলেই হবে, এই মাঝে রাখলে এই সির মানটা এইখানে সবসময় ভেরি করবে। কোন ধরনের জয়েন্ট, এটা বলতেছে যে ইন কন্ডিশন যে আমরা বলি, হ্যাঁ যে ইন কন্ডিশন অফ কলাম কি রকম কন্ডিশন হচ্ছে তার উপরেই এই সির ভ্যালুটা আর কি ডিপেন্ড করবে। ঠিক আছে, ঠিক আছে। আর আরেকটা একটু ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই যে এই যে দুই দিকে যে ইয়া আছে, হিঞ্জ আছে, এর মানেটা কি? মানেটা হচ্ছে এই কিন্তু মানে নো স্লাইড মুভ অন মানে প্লেন। দেখো জিনিসটা কিন্তু কোনো স্লাইড করবে না, স্লাইড করবে না, নিচ দিকে কোনো স্লাইড করবে, কারণ দুই দিকে তো হিঞ্জ মানে পিন দেয়া বা রাউন্ড করা বা পিভট করা, ঠিক না? তাহলে এটা নো স্লাইড, এটা কোনো স্লাইড করবে না এবং এটা প্লেনের উপর ইয়া করবে, এই যে সারফেস প্লেন, এই প্লেনের উপরে এটা মুভ করতে পারে যদি এরকম থাকে, ঠিক না? এই যে রোলার এইরকম করে ওঠানামা করতে পারে, তার মানে এটা প্লেনের উপর একটু মুভ করতে পারে, কিন্তু তাছাড়া এখানে স্লাইড করবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা মানে রোটেট করতে পারে। মনে করো যে এই যে একটু বিষয় নেই এখানে, এখানে যে বলা হচ্ছে দুই দিকে যেহেতু হিঞ্জ, তাহলে কিন্তু এটা রোটেট হইতে পারে কিন্তু,
এই জিনিসটা এরকম যদি পুশ জয়েন্ট দেওয়া থাকে বা কোনো একটা জয়েন্ট দেওয়া থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু রোটেট হওয়ার পসিবিলিটি আছে, ঠিক না? আচ্ছা, হ্যাঁ রোটেটও হইতে পারে, আবার প্লেনের উপর এটা মুভ করবে, কিন্তু নো স্লাইড, কোনো এটা পিছলে এদিক ওদিক যাবে না। মানে কথা হচ্ছে রোটেট হবে না হ্যাঁ, ওই জায়গার মধ্যে শেপটা এরকম করিয়া বা ঘুরতে পারে, হ্যাঁ, কিন্তু স্লাইড করবে না, এটা কথা। আর আর 2 নম্বরটা হচ্ছে এখানে কি বলা আছে, একটা হিঞ্জ আর একটা কিন্তু ফিক্সড, ঠিক না? ওকে, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। তো একটা মানে হিঞ্জ আর একটা ফিক্সড, তখন হবে C4। তো C4 এখন এটা হচ্ছে, এটা রোটেটও করবে না, এটা স্লাইডও করবে না, এটা রোটেটও করবে না, স্লাইডও করবে না, কিন্তু কিছু মুভ করতে পারে, একটু যখন লোডটা একটু করবে, মানে দেওয়া হবে, যখন বাকলিং লোড বা বাকলিং এর যে লোডটা, বাকলিং লোড কেন বলা হচ্ছে এটা কি বোঝা যাচ্ছে? কেন বাকলিং লোড বলতেছি? ওই যে ভাই বেঁকা হচ্ছে। হ্যাঁ, কারণ লোডের কারণে, কারণ কলাম তো আমরা জানি, কলামের ডেফিনেশন আমরা জানি যে কলামে যে ফোর্সটা বা এখানে লোডটা যে ভার্টিক্যালি দিচ্ছে, তার কারণে এর বাকলিং হচ্ছে, মানে কতটা বেঁকে যাচ্ছে। তো এখানে হিঞ্জ আর ফিক্সড, তখন C4 হবে। হ্যাঁ, এই যে বলছি C4 কোনটাতে আছে, যে বোথ ইন, এখানে একটু, হ্যাঁ ঠিক আছে, ফিক্সড বোথ ইন, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। একটু একটু আমার কথা মধ্যে দেখা গেছে যে এখানে কিন্তু ফিক্সড, এটা কিন্তু দুটাই ফিক্সড। আমিও তো তাই বলতে যাচ্ছিলাম, কারণ এটা তো তাহলে দুইটাই ফিক্সড। হ্যাঁ, এটা ফিক্সড। তার ফিক্সডটা হচ্ছে কারণ এখানে যে রোলিংটা আছে, তো এখানে কারণে মুভ হইতে পারে, কিন্তু এইখানে তো ফিক্সড। হ্যাঁ এইখানে তো ফিক্সড। এইখানে কিন্তু কে ছিল, হিঞ্জ ছিল। হ্যাঁ ওই যে একটা সার্কেল ছিল, ওই ছোট্ট একটা। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু কোনো ছিল না, সার্কেল নাই, কোনো সার্কেল নাই। তার মানে ওই জন্য তো তিনটা কন্ডিশন, তাই তো তিনটা কন্ডিশন মিলছে না তো, কারণ তিনটা কন্ডিশন হচ্ছে এটা রোটেট করবে না, এটা ঠিক আছে, রোটেট করবে না, আবার এটা স্লাইডও করবে না, কিন্তু মুভ করতে পারে, একটু মুভ করতে পারে। কিন্তু কথা হচ্ছে এটা দুটাই ফিক্সড হওয়ার কারণে C4। হ্যাঁ, ওকে। আর এটাকে বোথ ইন ফিক্সড বলা হয়, অথবা ফিক্সড বললে এমনও বলতে পারে, কোশ্চেনে বলতে পারে ফিক্সড, বলতে ফিক্সড বললো যে ড্যাশ দিয়ে বললো যে ফিক্সড একটা কলাম দেওয়া আছে, তখন আমাদের C=4 ধরা লাগবে, তখন এখানে 4 বসাই দিলে হয়ে যাবে। এই যে এখানে 4 বসাই দিয়েছে, ঠিক আছে? আর এখানে 3 নাম্বারটা হচ্ছে অন ইন ফিক্সড আর অ্যানাদার ইন ফ্রি। একটা এই যে ফিক্সড, হ্যাঁ একটা ফ্রি, তখন হবে কি C4 হবে, 1/4 হবে। আর পরেরটা, আর এখানে এরকম বলতে পারে, যেমন বলতে অন ইন ফিক্সড, এতগুলা কথা না বলে এমন মানে এক কথায় বলতে পারে অন কি বলতে পারে ফিক্সড ফ্রি, কথা বলছে ফিক্সড ফ্রি, এতগুলা কথা না বলে বলতে ফিক্সড ফ্রি বললেই তখন বলতে হবে C=1/4। আর একটা লাস্ট কন্ডিশনটা হচ্ছে যে মানে দুইটাই কি অন, একটা তো ফিক্সড, এই যে এইখানে, আর একটা ফিক্সড আর একটা কিন্তু হিঞ্জ, ঠিক আছে? এই যে হিঞ্জ, ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তো এখানে ফিক্সড হিঞ্জ হওয়ার কারণে তখন এখানে ওয়ান ইন, মানে এখানে ওই একই কথা, আবার ওই আগের মতোই হিঞ্জ হতে পারে, পিভট হতে পারে, বা এটা মানে যেটা বললাম আর কি রাউন্ড হতে পারে, বলতে পারে, কিন্তু একটা ফিক্সড আর একটা থাকবে হিঞ্জ, তখন হবে C2 বসাই দিয়ে শুধু মান বসাই দিলেই, শুধু আইডিয়াল ফর্মুলা হচ্ছে এটাতে ওই সি জায়গায় শুধু আমরা চেঞ্জ করে দেবো, সি জায়গায় 1/4 হলে 1/, এইখানে এত কথা নাই নাকি?
না ভাই। না প্রশ্ন আছে কোনো ইমরান ভাইয়া? না, প্রশ্ন নাই। এই যে জিনিসগুলা বোধ যদি যদি হিন্স থাকে তাহলে সি ইকুয়াল টু 1, ফিক্স হ্যাঁ থাকলে হবে সি ইকুয়াল টু 4। হ্যাঁ এটা আর কি, মানে এটা হ্যাঁ, কিন্তু ওই কথাগুলা, ওই যে কথাগুলা এখানে তো পিকচার দেওয়া থাকবে না। এইটাই হচ্ছে সবচেয়ে সমস্যাটা, প্রশ্নে পিকচার কোনো দেওয়া থাকবে না, জাস্ট বলে দিবে হ্যাঁ, কিন্তু ফিক্সড। এটা লেখা থাকবে না, যেমন যদি থাকে বোথ ইন ফিক্সড, এটা তো হ্যাঁ, দেওয়া থাকবে। শুধু কথাটা বলা থাকবে, কোনো পিকচার ফিগার দেওয়া থাকবে না ম্যাথে। আচ্ছা আচ্ছা। এই জন্য এই কথাগুলা বলা, নাইলে তো কোনো এত কথা বলার কোনো ছিল না। কারণ ওই সাপেক্ষে আমাদের সি এর হুম মানটা আমাদের করতে হবে, 4 না 1/4 না 2, এটা আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ফর্মুলা অ্যাপ্লাই করা, মানে ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আগে একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, হুম। ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা কথা, এটা এটা মানে ইউনিট লোড, আর এটা হচ্ছে সিলিন্ডারের রেশিও। তো সিলিন্ডারের রেশিও আর এই কার্ভটা কি কারো সম্পর্কে কিছু ধারণা আছে? মানে এই যে না সুনীল ভাই, এটা কি এটা, ভাই প্যারাবোলিক কার্ভ। গিয়ারের হ্যাঁ এটা মেশিন ডিজাইনের, বিয়ারিং এর মনে হয় ভাই, জার্নাল বিয়ারিং। এটা এটা ওই মেশিন মেশিন ডিজাইনে ডিজাইনের করছি কিন্তু। চ্যাপ্টার 4-এই আছে, চ্যাপ্টার 4-এরই এটা। ভাই স্লেন্ডারনেস রেশিওর সাথে জার্নাল বিয়ারিং এর একটা সম্পর্ক আছে, আমি এটা জানি। হ্যাঁ হ্যাঁ আছে তো অবশ্যই, এটা সব, হ্যাঁ, কারণ কিন্তু কার্ভটা ভাই জানি না। তো এই কার্ভটা মেইন, মানে আমাদের যেটা আমাদের লাগবে মেইনলি হচ্ছে যে এই যে এই এল বাই কে একটা হচ্ছে আমাদের ডিসাইড করতে হবে আসলে কোন ফর্মুলাটা আমাদের ইউজ হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে? হ্যাঁ 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 আসলে যখন আমাদের এই কার্ভটা থাকবে তখন আমাদের হ্যাঁ। ডিসিশন একটা মেকিং করতে হবে যে এটা আসলে মানে অয়েলার ফর্মুলা ইউজ হচ্ছে না জনসন ফর্মুলা ইউজ হচ্ছে। কারণ দুইটা, জনসনের ফর্মুলা আর অয়েলারের ফর্মুলা দুইটা ভিন্ন। কারণ একজন বলছে যে এই রেশিওর মধ্যে এতটা হলে তখন এই ফর্মুলা ইউজ করিয়ে আমাদের সলিউশন করতে হবে, আর আর এটার বেশি হলে এই যে কন্ডিশন বলতেছে, এটা অ্যাকচুয়াল। এই যে বলি বলি না এল/কে, এটা অ্যাকচুয়াল হিসেবে লিখি আমরা, অ্যাকচুয়াল। আর এটা হচ্ছে ক্রিটিক্যাল লোড, যখন আমরা লোড আমরা দিচ্ছি তখন কি রকম আমাদের আসতেছে। এই যে অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এইটা, মেইনলি আমরা কম্পেয়ার করার জন্য এইটা ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, আসবে সব সমস্যা আসবে সামনেই, প্রবলেম সলভ করতে যে এটা তাহলে এটুকু মাথায় রাখা উচিত যে এই যে এটার কার্ভটা এখানে বোঝা যাচ্ছে, এটা কিন্তু আসলে মানে আমাদের যে কি বলে একটা শ্যাফট, এগুলো সম্পর্কে কথা বললে একটু বলা লাগবে বেশি। আমাদের আমাদের টেস্ট করতে হয়, আমাদের যে কোনো একটা শ্যাফটকে যখন টেস্ট করতে হয় তখন টেস্টটাই কিন্তু 10⁻³ ওটা দেখালে ভালো হতো আর কি। যদি এর নিচে হয়, যদি এর মানে আমরা যে ঘোরাই, অর্থাৎ একটা কারণ আমরা মেকানিক্যাল অবশ্য মোশন নিয়ে কথা হচ্ছে সব শ্যাফটের। হ্যালো, আর আমরা আমরা যে সলিড মেকানিক্সে কাজ করছি এটা সম্পূর্ণ সলিড, আবার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে বা স্ট্যাটিস্টিক ইঞ্জিনিয়ারিং, এগুলো সব স্ট্যাটিস্টিক জিনিস নিয়ে আমরা কাজ করছি। কিন্তু এই মেশিন ডিজাইনে এখানে সব মোশন যে কম্পোনেন্ট গুলো নিয়ে আমরা কাজ করতেছি না, তো কাজ করতেছি এই মোশন যেহেতু এখানে আছে, তাহলে আমার একটা ম্যাটেরিয়ালসের লাইফ টাইম কতটুকু হবে, এটা এখানে গেলে এইখানে, হ্যাঁ এইখানে এই জিনিসটা এখানে ক্লিয়ার হবে। যখন এই যে এই যে এই যে লং কলাম শর্ট কলাম হবে, না এর ইয়াটা ফাইনিট লাইফ হবে না ইনফাইনিট লাইফ হবে, এটা নির্ভর করবে আমরা একটা শ্যাফট যখন আমরা টেস্ট করব তার উপর তো অবশ্যই একটা লোড চাপাবো, লোড চাপে সেটা আমরা ঘুরাবো, মানে বিভিন্ন মানে আরপিএম বা আরপিএস এ আমরা ঘুরাবো, ঘুরিয়া দেখবো যে কোথায় আলটিমেট স্ট্রেংথটা নিতে পারছে, আলটিমেট স্ট্রেংথটা কোথায় নিতে পারছে এবং কত দূর পর্যন্ত নিতে পারছে। যদি এটা 10⁻³ মধ্যে হয় বা এর নিচে হয়, তাহলে বুঝতে হবে আমাদের একটা শর্ট লাইফ, মানে এটার
ইনফাইনিট লাইফ এটা কাজ করবে না। আর যদি এটা 10 টু দি পাওয়ার উপরে হয়, 3 এর উপরে, হ্যাঁ, অথবা 10 টু দি পাওয়ার 6 মানে 1 মিলিয়ন যেটা হার্জ, এটা ঘোরার পরও যে শ্যাফটটা কোনো ব্রেক হয় নাই, ফেল করে নাই একটা লোড দিয়া, তখন বুঝতে হবে যে ইনফাইনিট লাইফ পর্যন্ত এটা চালানো সম্ভব। আমরা যে টয়োটা গাড়ি বা বিভিন্ন গাড়িগুলো বলি না, দেখি না যে আরে এক্সপায়ার ডেট হয়ে গেছে সেই 10 বছর 20 বছর আগে, কিন্তু এখনো সে ইঞ্জিন কাজ করতেছে, বিভিন্ন ক্রাঙ্কশ্যাফট বা বিভিন্ন যে স্ট্রেংথ নেয় যে শ্যাফট গুলা, সেটা এখনো কাজ করতেছে। তার কারণটা হচ্ছে ওর যখন টেস্ট করছে যে ইনফাইনিট লাইফ, মানে এই যে 10 টু দি পাওয়ার 6 হার্জে ঘুরাইছেও একটা লোড দিয়ে, যে আলটিমেট স্ট্রেস যে ওই এটা, মানে ওই অবশ্যই একটা প্রত্যেকটা ম্যাটেরিয়াল ইন্ডিভিজুয়াল আলটিমেট স্ট্রেস আছে, জানো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর ওটা চার্ট থেকে আমাদের নিতে হয়, ওই ডিপলি ম্যাথ আসবে না। তো এইটা লোড দিয়ে আমরা ঘুরায়া মানে রোটেট করব, যখন এটা 1 মিলিয়ন যখন ঘুরিয়া দেখবো যে না শ্যাফটটা অক্ষত অবস্থায় আছে, তখন বুঝবো যে এটা ইনফাইনিট লাইফ। তখন এটাকে গ্যারান্টি দেওয়া যায় যে এটা 1 যুগ 2 যুগ এটা কিছু হবে না। কারণ কারণটা হচ্ছে আমরা তো ইনফাইনিট লাইফ তো আমরা টেস্ট করছি আলটিমেট স্ট্রেংথ। আমরা সবসময় তো নিয়ে কাজ করবো, মানে ইনডিউরেন্স লিমিট দিয়েই তো দেবো যে না এটা যদি এটা হয় যে ধরলাম 350 মেগাপাস্কেল, তখন তো আমরা ডিজাইনার করছি এত, দেখছি এত তো ফেল হয় এই এত হার্জে, তখন আমরা তো এত দেব না, আমরা দেবো মনে করি 200 বা 100 দিয়ে বলবো যে এর বেশি চালানো যাবে না, বা আর চালানো সম্ভবও না। কিন্তু মিলিয়ন মানে এটা কি এত জোরে শ্যাফট ঘোরানো সম্ভব কাজের সময়? সম্ভব না। কিন্তু আবার লোড কমে দিচ্ছি বা এখানে এটা কমে দিচ্ছি, এটা একটা ওভারঅল একটা বললাম আর কি, এটা কতটা লাগবে না আর কি চাকরির ক্ষেত্রে আর কি। যাই হোক, তো এইটা থেকে হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ওর ইনফাইনাইট লাইফ হবে না ফাইনাইট লাইফ হবে। এই যে আমাদের মেইন হচ্ছে কাজ এইটা চাকরি পরীক্ষায়। তো এই যে এখানে সূত্রটা আসবে, কি বলছে, কলাম উইথ ক্রস সেকশন, সেকশনের এখানে দেওয়া আছে সাবজেক্টিভ টু কম্প্রেশন দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে, এই যে লেন্থ দেওয়া আছে এত, পিন এই যে বলেছে পিন জয়েন্ট, ঠিক আছে? পিন জয়েন্ট ডিটারমাইন, কি ডিটারমাইন করতেছে, মিনিমাম মোমেন্ট অফ ইনার্শিয়া বাকলিং লোড পি, এই যে পি নির্ণয় করতে বলছে 2 নম্বরে। 3 নম্বর বলতে এই সিলিন্ডারের রেশিওটা কি হবে, কখন আর কি কনসিডার করতে, তো আর কি মাইলস্টোন হিসেবে কনসিডার করতে হবে। তো এই যে আমরা তো জানি, সমস্যা আমার ওদিকে নাই, এদিকে এলে তো আমাদের সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে এই যে বাকলিং লোডে C1, তাহলে এখানে কি বলছে, পিন জয়েন্ট বলছে না? হ্যাঁ হ্যাঁ, C equal to 1, এখানে কিন্তু যদি পিন ফ্রি বলতো তাহলে কিন্তু হইতো না, যদি শুধু পিন বলছে মানে পিন, দেখো একটা দিয়ে একটা কথা দিয়ে চালাই দিছে, আর কিছু বলছে কি না 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 বলে নাই, কিন্তু একটা কথা দিয়ে আমাদের ধরে নিতে হচ্ছে যে এটা পিন জয়েন্ট, C equal to 1 হবে। এই এত কথা বলা উদ্দেশ্য এতটুকু, বাকিটা তো ইতিহাস। এটা বাকিটা এটা কিন্তু একবারে ইউনিভার্সাল ফর্মুলা, জাস্ট সিটা সবসময় চেঞ্জ বললাম। তো তার এখান থেকে আমরা এই যে বি নাম্বার পেয়ে গেলাম, বাকলিং লোড পাইছি। আর মধ্যে সিলিন্ডার রেশিও, এই সিলিন্ডার রেশিও সবসময় যে এই যে এই ইনডিউরেন্স লিমিট, মানে ইনডিউরেন্স যে লিমিটের লেন্থ ডিভাইড বাই কে, কে হচ্ছে ওই যে কি করছিলাম এটা সূত্রটা নাম কি, এটা কিসের সূত্র আবানি ভাইয়া? এটা কিসের সূত্র? এটা তো রুট টপ সম্পূর্ণটা পড়ছিল, মোমেন্ট অফ জাইরেশনে আমরা ফর্মুলাটা পড়ছিলাম না, যে এরকম একটা যখন এই যে ছিল তখন এই যে এরকম করে একটা দিছিলাম, যখন এটা মোমেন্ট অফ জাইরেশন এটা করছিলাম না, মোমেন্ট অফ ইনার্শিয়া মনে আছে? হ্যাঁ, এটা তো করছি ভাই, কি এর মানে অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ, এখন আরেকটু জানার বিষয় আছে, সেটা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া এখানে কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে রেক্টেঙ্গুলার শ্যাফট,
ঠিক হ্যাঁ ঠিক এখানে এইভাবে চেঞ্জ করে দিতেই পারে। এই নেক্সট এক্সাম্পলে আছে যে সার্কুলার শেপ বলতেছে, অথবা বলো যে ট্রায়াঙ্গুলার শেপ বলতে পারে, হ্যাঁ অথবা বলে স্কোয়ার শেপ বলতে পারে। এর মাধ্যমে দেখা যায় মোমেন্ট অফ ইনার্শিয়াটা সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এই ইন্ডিভিজুয়াল যে সিলিন্ডার রেশিও সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যখন আমরা এই সিলিন্ডার রেশিও পাইলাম, তখন দেখতেছি তো এইখানে যে কত পাইছিলাম 72 পয়েন্ট পেলাম না, 72.7 একটুখানি এখানকার এটা জানি কিভাবে আসছে, এ হচ্ছে এরিয়া মানে এরিয়াটা কই, এই যে 19 ইনটু দৈর্ঘ্য গুণ করতে। হ্যাঁ ঠিক আছে, তখন এটা দিয়ে আমরা এটা পেলাম, তখন এটা 80 এর নিচে। হ্যাঁ তো 80 এর নিচে, কারণ এটা ওই যে এটা যেটা 80 এর নিচে এটা হচ্ছে না, কিন্তু ওই যে কি বলে, আমরা যদি ওই যে মানে ওই যে এখানে ওই ভ্যালুটা দেওয়া নেই, ওই যে যেটা এটা বলছিলাম না, এটা কথা একটু বলছিলাম, 1000 বা এটা নিচে যদি হয় তখন এটা হচ্ছে 80 এর নিচে। এখানে 80 কোথাও দেওয়া নাই, এটা 80 এর নিচে হওয়ার কারণে ইজ নট দ্য মানে অয়েলার কলাম। হ্যাঁ, অয়েলার কলাম নয় এটা। বিষয়টাকে এরকম 80 প্লাস হলে ইউলার্স কলাম, আর লেস দেন 80 হলে হচ্ছে ইউলার্স কলাম না। তো এখানে ওই যে ওই ভ্যালুটা, এটা একটা চার্ট আছে, চার্টটা আসবে, আসলে আমি দিব। এখন ওখানে এইটা কথা বলতে কিছু নাই নাকি? না, এখানে এটা ঠিক আছে, এটা শেষ ভাই। আর এই ম্যাথগুলো আসবে না সাধারণত পরীক্ষা, বিশেষ করে কারণ এই ম্যাথগুলা মানে না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা করতে গেলে আমাদের ডিসিশন নিতে হবে। ডিসিশন নিয়ে আমাকে মানে ফর্মুলা, এটা কি জনসন ফর্মুলা হবে না মানে কোন ফর্মুলা হবে? হ্যাঁ, কারণ এখানে আমাকে, কারণ এটা যদি মানে ক্রিটিক্যাল যদি করতে চায়, এটা 1.5 ঘন্টার পরীক্ষা ছাড়া সম্ভব না। কারণ এখানে আমাকে ডিসিশন নিতে হবে ওই যে L/K এটা অ্যাকচুয়াল মানে এমন শর্ট করতে পারে, এরকম একটা শর্ট করতে পারে যে অ্যাকচুয়াল মানটা দিয়ে দিছে। হ্যাঁ, দিয়ে এই ফর্মুলাটা এখান থেকে সহজে আমরা ডিসিশন নিতে পারবো। হ্যাঁ, ডিসিশন নিয়ে একটা মনে করো যে ভ্যালু দেওয়া আছে, যে এই যে এখানে রেশিওটা মনে করে দেওয়া আছে। আচ্ছা, এটা আসবে কিছুক্ষণ পর, আসবে, ম্যাথ দিয়ে সলভ করতে। এই যে সেন্ট্রাল লোড ফিক্সড ফ্রি কথারে প্রথম পয়েন্টে ফিক্সড ফ্রি, তাহলে সি কত আসবে? C1/5। হ্যাঁ, তখন এই যে অ্যাকচুয়াল সিলিন্ডার রেশিও, এই যে অ্যাকচুয়ালটা এল দেওয়া আছে না, লেন্থ দেওয়া আছে। তারপর ফাইন্ড আউট এই সেফটি ভেক্টর কিন্তু সেফটি ভেক্টর 4 টেক দ্য ই ইকুয়াল টু এত, এও কিন্তু দিয়ে আছে, কে দিছে এত, কে 7 এত দিছে, 9.7 দিছে। তো এখানে দেখো এটা কিন্তু বিশাল ম্যাথ, কিন্তু এটা সব ভ্যালু দিয়ে এটা শর্ট করে ফেলছে, কিন্তু শর্ট করে ফেলে তখন আমরা সহজে আমরা অ্যাকচুয়াল সিলিন্ডার রেশিওটা পাচ্ছি এটা। হ্যাঁ, যখন আমরা যে সূত্রটা ফেলাই দিয়ে কিন্তু এটা কিন্তু কম্পেয়ার করতেছি, এই যে কম্পেয়ার করলাম, এখানে 41.24 আর 45.2, এটা হচ্ছে 41 হচ্ছে এটা বড়, ঠিক না? তার মানে কি অ্যাকচুয়ালের চেয়ে ক্রিটিক্যাল যে সিলিন্ডার রেশিও সেটাই বড় হলে তখন জনসন ফর্মুলা ফেলাইতে হবে। এই যে এখানে আমাদের এটা জানলাম না, এই যে এটা অ্যাকচুয়ালের যে যখন ক্রিটিক্যালটা হয়েছে, যে ক্রিটিক্যালটা যখন সমানও হতে পারে বা অবশ্যই বড় হবে,
তখন আমরা জনসন ফর্মুলা, অ্যাকচুয়াল বড় হলে ইনভার্স ফর্মুলা, আর হচ্ছে অ্যাকচুয়াল যদি ছোট হয় তাহলে হচ্ছে জনসন ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ এইটাও ডিসিশন নিয়ে করতে হবে। তো তো এইখানে অ্যাকচুয়ালটা কি ছোট, অ্যাকচুয়ালটা ছোট আর এটা ক্রিটিক্যালটা বড়, তাহলে আমরা জনসন ফর্মুলাটা এটা ফলাই দিলেই শেষ। জনসন ফর্মুলা মুখস্থ তো অবশ্যই রাখতে হবে, তবে একটু ট্রিক্স আছে, ওটা বলবো। একটা সূত্র বলেন, শর্টকাট নাই। শর্টকাট বলতে এটা, আচ্ছা বলি। হ্যাঁ, এটা একটা ছন্দ আছে, এটা একটা ছন্দ। হ্যাঁ, ছন্দটা হচ্ছে পেপাল স্কোয়ার, পেপাল স্কোয়ার, পে পি ই মানে পি মানে আই, পে পাল, পি মানে পাই এল, পেপাল স্কোয়ার বা পাই পেল স্কোয়ার আর কি। হ্যাঁ, আমি সহজে মনে রাখছি পেপাল স্কোয়ার। হ্যাঁ, হইলেই তো শেষ, এটার আর কিছু নাই। পেপাল স্কোয়ার দিয়ে, এটা হচ্ছে অয়েলার ফর্মুলা বা আমরা আইডিয়াল যে ফর্মুলাটা বলতেছি। হ্যাঁ, এটা আর এইটা হচ্ছে এখান থেকে কিছু কম বেশি করলেই হয়ে যাচ্ছে, কিন্তু এটার শর্টকাট আমার কোনো সন্দেহ জানা নাই। সেটা হচ্ছে এটা ইয়েল্ড স্ট্রেংথ, আর এটা হচ্ছে 2 পাই স্কোয়ার 1/c। এটা বসাই দিলে হয়ে যাচ্ছে 500। আর এখান থেকে ক্রিটিক্যালটা পেয়ে যাবো আর কি। মানে এখানে জনসনের যে ফর্মুলাটা আছে আর কি, এই জনসনের যে ফর্মুলাটা আছে, মানে এটা আলাদা আলাদা করে নিছে আর কি। এখানে বিটা প্রথমে বার করিয়া a - b, যেহেতু একসাথে সূত্রটা একটু বড় দেখাচ্ছে, তো এই সূত্রটা আলাদা আলাদা করে নিয়েই করছে। এখানে সলিউশনটা ওই আলাদা আলাদা নিয়ে করছে। কথা বুঝছো? এই যে বিটা আলাদা বার করছে, মেইন সূত্র কিন্তু এটা লিখলে অনেক বড় হয়ে যাবে, এইজন্য জাস্ট শর্ট করিয়া a বানাইছে। এটা a - b, বিটার মান তো এখান থেকে পাইলাম, এর মান হচ্ছে 500 পাইছি। হ্যাঁ, এর মান 500 বলতে এই যে ইয়েল্ড স্ট্রেস, এই যে হ্যাঁ ইয়েল্ড স্ট্রেংথ, এই সূত্রটা একটু তাহলে এইখানে সূত্রটা হচ্ছে যে মেইন সূত্র তো অনেক বড়, এখানে এবি, এটা হচ্ছে বিটা আলাদা করে লিখতেছে যে ইয়েল্ড স্ট্রেংথ 2 পাই স্কয়ার 1/c। সিটা কি বাকলিং যে কনস্ট্যান্ট, আমরা যে বাকলিং যেরকম হবে তার উপর নির্ভর করবে মডুলাস ইলাস্টিসিটি, ইয়েল্ড স্ট্রেংথ, আর হচ্ছে 2 পাই অল স্কয়ার। এটা তো মানে জাস্ট একটা শর্ট করে নিলাম। আর এ হচ্ছে ইয়েল্ড স্ট্রেংথ, আর এখানকার সাথে এই এর সাথে বি এর সাথে এই যে আমার L/K, যেটা হচ্ছে আমাদের কি সিলিন্ডারের রেশিও স্কয়ার। মেশিন ডিজাইনে দেখবা যে সূত্রটা সব একসাথে লেখা, যে লেখা আছে SY, যদি একটা এইভাবে দেই মেশিন ডিজাইনে, এই B- কি না লিখিয়া, আরে এত স্লো কাজ করতেছে কেন? এই যে এইখানে SY, এই যে এইটা সূত্র লিখছে। এটা কি, এটা হচ্ছে ক্রিটিক্যাল লোডের ক্ষেত্রে, আবার এটা দিয়ে সম্পূর্ণ না দিয়ে এটা এই বাইরে রাখছে, বুঝছি? হ্যাঁ, এই যে এখানেই দেওয়া আছে অবশ্য। এখানে আর তো কিছু নাই না, জাস্ট একটা ক্রিটিক্যাল আগে বললাম, শেষ করলাম। সূত্র মনে রাখতে হবে। হ্যাঁ, ওই সূত্রটা একটু করা লাগবে আর